জানালায় কলকাতা ঠিকঠাক, একটুও পাল্টায়নি। ট্রাম বাস চলছে, যেমন চলতো ওরা আন্দোলন শুরু করার আগে। মানুষজনেরা ঠিক তেমনি অলস কিংবা ব্যস্ত হয়ে চলাফেরা করছে। মেট্রো সিনেমার সামনে বিরাট লাইন পড়ছে টিকিটের। ফুটপাতে বিদেশি জিনিস কেনবার জন্য জনস্রোত চলছে। অর্থাৎ কলকাতা ঠিক কলকাতাতেই আছে। এত বড় একটা আন্দোলন হয়ে গেল, এত ছেলে মরে গেল কিংবা বেঁচে মরে থাকলো, তাতে কলকাতার কিছু এসে গেল না। অনিমেষের বুক হঠাৎ টনটন করে উঠল। ট্যাক্সির জানালা দিয়ে এই কলকাতা দেখতে দেখতে অন্যমনস্কভাবে সে নিজের পঙ্গু পায়ের ওপর হাত রাখল। দলের লোকজন কে কোথায় আছে সে জানে না। যারা বাইরে আছে তারা এখন কি চিন্তা ভাবনা করছে, আদৌ করছে কিনা তাও অজানা। এই কলকাতার চেহারা দেখে সে কথা মনে হয় না। আর এখন তার শরীরের অবস্থা যেরকম, কেউ যোগাযোগ করবে বলে মনে হয় না। কার কি প্রয়োজনে সে লাগতে পারে। প্রয়োজন শব্দটা মনে আসতেই সে সচকিত হলো মাধবীলতা তার পাশে বসে আছে। যদিও দুজনের মধ্যে অনেকখানি দূরত্ব, তবু মাধবীলতা তাকে কি প্রয়োজনে ওর বাড়িতে নিয়ে যাচ্ছে। অনিমেষের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। শেষ দেখার সময় লালবাজারে পুলিশের সামনে স্মৃতি অনুযায়ী মাধবীলতা সন্তান সম্ভবা ছিল। তারপর কি হলো? মাধবীলতার কি সন্তান হয়েছে? একা একা কলকাতা শহরে কোনো কুমারী মেয়ে কি ভরসা ও সাহসে সন্তানবতী হয়ে তাকে মানুষ করে অন্য কারো অপেক্ষায় থাকতে পারে? হঠাৎ অদ্ভুত এক হীনমন্যতা বোধ অনিমেষকে ঘিরে ধরল। তার মনে হতে লাগলো মাধবীলতা তাকে হারিয়ে দিয়েছে সর্বক্ষেত্রেই। বোলপুরে ক্ষণিকের উত্তেজনা তাকে মাঝে মাঝেই বিদ্ধ করত। তার ক্ষেত্রে শুধু এই যন্ত্রণাটুকু, যা কিনা বাইরের নানান কাজের চাপে মাঝে মাঝেই চাপা পড়ে যায়। কিন্তু মাধবীলতাকে সেই স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হয়েছে। তাকে একা একা লড়াই করতে হয়েছে এই সমাজের সঙ্গে, মাথা তুলে দাঁড়িয়ে থাকতে হয়েছে এবং প্রতীক্ষা করতে হয়েছে অনিমেষ কবে মুক্তি পাবে। এবং এখন অনিমেষ পরিচিত সবার কাছ থেকে নিজেকে সরিয়ে রাখতে চেয়েছিল যে হীনমন্যতা বোধে। তার বিপরীত চিন্তায় মাধবীলতা অনিমেষকে গ্রহণ করতে বদ্ধপরিকর। সে অনিমেষ সুস্থ কিংবা পঙ্গু যাই হোক, মাধবীলতার কিছুই এসে যায় না। এখানেই মাধবীলতার জিত। হঠাৎ অনিমেষের মনে একটা আলোড়ন এলো। মাধবীলতা একা এসেছে, ওর সন্তান। কথাটা ভাবতেই আর একবার লজ্জিত হলো অনিমেষ। সে তো ভাবতে পারল না আমাদের সন্তান। এ কি শুধু অনভ্যেসেই? সে মেয়ে না ছেলে তা অনিমেষ জানে না, তবে ক্রমশ তাকে দেখার আগ্রহ প্রবল হয়ে উঠল। এবার মাধবীলতার দিকে স্পষ্ট চোখে তাকালো অনিমেষ। অন্যমনস্ক কিনা বোঝা যাচ্ছে না। মাধবীলতা জানালার বাইরে দৃষ্টি রেখেছে। ট্যাক্সিটা এখন হ্যারিসন রোডের মুখে দাঁড়িয়ে। সার দিয়ে গাড়িগুলো অনড় হয়ে আছে। মাধবীলতার মুখে এখন কয়েকটা গাঢ় রেখা, চুল পাতলা হয়েছে, শাড়িটাও বেশ আট পরে। এরকম মেয়েকে পথে ঘাটে অজস্র দেখা যায়। শুধু ক্লান্ত একটা ছায়া ওদের ঘিরে রাখে। হঠাৎ মাধবীলতা সোজা হয়ে বসল। মুখ বাড়িয়ে জানালা দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করল। তারপর একটা বিরক্তিকর নিঃশ্বাস ছেড়ে বলল, যাচ্ছলে, আবার মিছিল বেরিয়েছে। ততক্ষণে অনিমেষ দেখতে পেয়েছে কংগ্রেসের পতাকা নিয়ে অনেকটা রাস্তা জুড়ে একটা মিছিল বিপরীত দিক থেকে আসছে। তারা চিৎকার করে নানা রকম দাবি জানাচ্ছে। ভঙ্গিটা খুবই চেনা। যে কোনো রাজনৈতিক দল এই ভঙ্গিতে বিক্ষোভ জানায়। ওদের যাত্রা শেষ হবে এসপ্ল্যানেড ইস্টে। তারপর মিছিলের লোক ফুচকা খাবে কিংবা সিনেমা দেখবে।
এক ধরনের ঘেন্না হলো অনিমেষের। এ যেন ঈশ্বরের কাছে গিয়ে হত্যে দেওয়া। দয়া করো বাবা। তারপর জল টল মুখে দিয়ে মেলা দেখতে যাওয়া। যারা নিয়ে যায় তারা জানে না কি নিয়ে যেতে হবে, যারা যায় তারা জানে যেতে হবে, এবং যাদের কাছে যাওয়া হয় তারাও জানে ওরা আসবে। এইরকম ন্যাকামিতে শরীর গুলিয়ে ওঠে। হাজার হাজার মানুষ ট্রামে, বাসে, ট্যাক্সিতে ঘাম ঝরাতে ঝরাতে নিঃশ্বাস বন্ধ করে বসে আছে কখন এই মহং পদযাত্রা শেষ হবে এবং তারা তাদের প্রয়োজনে যেতে পারবে। অনিমেষ মাধবীলতার দিকে তাকাতেই ড্রাইভারের সামনের আয়নায় দৃষ্টি গেল। সেখানে মাধবীলতার চোখ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। চোখাচোখি হতেই মুখ নামিয়ে নিল। কিছুক্ষণ চুপ করে থেমে অনিমেষ বলল, আমি তোমার কথা কিছুই জানি না। কি কথা? তুমি কেমন ছিলে? ছিলাম এই পর্যন্ত। আমি তোমার চিঠির উত্তর দেইনি, তোমার সঙ্গে দেখা করিনি। কেন করিনি তা নিয়ে তুমি কিছু ভেবেছ? তুমি ভালো মনে করেছো তাই ওরকম করেছো, আমি কি বলবো। তবু তুমি আমাকে নিতে এলে, সে তো দেখতেই পাচ্ছ। কিন্তু কেন? তুমি বুঝবে না। বেশ কিছুক্ষণ দ্বিধার পর অনিমেষ কথাটা তুলল। মাধবীলতার মুখ জানালার দিকে ফেরানো। ট্যাক্সিটা এখনো নড়ছে না। জিভ ভারী হয়ে আসছিল অনিমেষের। শেষ পর্যন্ত বলে ফেলল, তুমি কি একা আছো? একা? যেন হঠাৎ চমকে উঠল মাধবীলতা। না, একা থাকবো কেন? আমি আর আমার ছেলে থাকি। কথাটা বলে মাধবীলতা পূর্ণ দৃষ্টিতে অনিমেষের দিকে তাকালো। অনিমেষের মনে হলো কেউ যেন একটা লোহার বল ওর হৃৎপিণ্ডে বেঁধে দিল। এই সময় গাড়িটা গড়িয়ে গড়িয়ে চলতে শুরু করলো। চোখের পাতা অকস্মাৎ ভারী হয়ে এলো। অনিমেষ প্রাণপণে চেষ্টা করছিল যাতে জল গড়িয়ে না আসে। কিছুক্ষণ বাদে সে বলতে পারল, ও এখন কত বড় হয়েছে। হেসে ফেলল মাধবীলতা। তোমার হিসেব নেই? তারপর গম্ভীর গলায় বলল, স্কুলে পড়ছে। কোথায়? আমাদের পাড়াতেই। বড় স্কুলে পড়াবার সামর্থ্য আমার নেই। তুমি এখনো পুরনো স্কুলেই পড়াচ্ছ? না, নতুন স্কুল নিতে হয়েছে। কোনো অসুবিধে হয়নি? কিসের? অনিমেষের ইচ্ছে হচ্ছিল বিশদভাবে মাধবীলতার সব কথা জিজ্ঞাসা করে, কিন্তু একটা আড়ষ্ট ভাব তাকে এমন আচ্ছন্ন করে ফেলেছিল যে সহজভাবে কথা বলতে পারছিল না। এই ব্যাপারটা বুঝতে মাধবীলতার একটুও বিলম্ব হলো না। সে খুব শান্ত গলায় বলল, এই দেশে একটা কুমারী মেয়ের শরীরে সন্তান এলে তাকে কি কি সমস্যায় পড়তে হয় তা তুমি জানো? আমি নিজেকে কুমারী মনে না করলেও 5 জনে সে কথা মানবে কেন? শেষ পর্যন্ত অনিমেষ বলতে পারল, আমাকে সব কথা খুলে বলো। কি বলবো? আমার কিছুই বলার নেই। কিন্তু অনিমেষ, আমি যা করেছি সেটা খুব সামান্য। নিজের মুখে সে কথা বলতে আর ভালো লাগছে না। তুমি তো অনেক কিছু ভাবতে, দেশের কথা, অনেক মানুষের কথা। আমার মতো একটা সাধারণ মেয়ের কষ্টের কথা তুমি নিতে পারবে না। অনিমেষ নিঃশ্বাস ফেলল। তুমি আমার ছেলে বললে কেন? আমার পরিচয়? মাধবীলতা হেসে ফেলল। তুমি এখনো ছেলে মানুষ রয়েছ, মুখে যাই বলো না কেন। মানে? যে কোনো সন্তান প্রথমে তো মায়েরই। তাছাড়া তুমি তো কিছুই জানো না, খোঁজও রাখোনি। তোমার ছেলে বলি কোন সাহসে? কিন্তু আমি তো ওর, মানে আমি। বলতে পারছো না? না, আমি ওর বাবা। হ্যাঁ তাই, তোমার পক্ষে যতটা সহজ আমার পক্ষে ততটা নয়। তুমি ওকে জন্ম দিয়েছ, প্রতিদিন মানুষ করেছ, তোমার সমস্ত অভ্যাসে ও মিশে রয়েছে। সত্যি কথা, শান্তিনিকেতনের সেই রাতটাকে আমি আকণ্ঠ গ্রহণ করেছিলাম। তারপর তিল তিল করে সেই আনন্দটুকু আমার শরীরে বড় হলো। অনেক আঘাত, অনেক অপমান সয়েও
আমি সেই আনন্দকে বাঁচিয়ে রাখতে পেরেছি। তোমার মনে সেসব চিন্তা হয়তো আসে, তোমার কাছে সেটা একটা মুহূর্ত কাউকে একটা কথা বলা। যে বলল সে হয়তো নানান কাজের ভিড়ে কি বলেছিল ভুলেই গেল। যাকে বলল সে কিন্তু চিরদিন সেই কথাটাকে আঁকড়ে ধরে রইল। সেই ধরে থাকাটা কিন্তু অনেক শক্তি দেয়। এই মাধবীলতা অন্যরকম। অনেক গভীর খাদের তলায় দাঁড়িয়ে চূড়োর দিকে তাকানোর মতো অনিমেষ মাধবীলতার কথাগুলো শুনল। সে আর কথা বলতে পারল না। ক্রমশ এক ধরনের হতাশা তাকে আচ্ছন্ন করে ফেলেছিল। ওর মনে হচ্ছিল সে মাধবীলতার সমান যোগ্যতা নিয়ে কোনোদিন ছেলেটির সামনে দাঁড়াতে পারবে না। এই পঙ্গু শরীর নিয়ে ছেলেটির কোনো উপকারই সে করতে পারবে না। এইসব ভাবতে ভাবতে আচমকা অনিমেষের শরীর শিহরিত হলো। তার ছেলে এই পৃথিবীতে এসেছে। শরীর শেখর মহিতোষ এবং অনিমেষের রক্তস্রোত সেই ছেলেটির শিরায় বইছে। মাধবীলতা তাকে পরম যত্নে বাঁচিয়ে রেখে চলেছে। নিজের সন্তানকে দেখবার প্রচণ্ড আগ্রহ অনিমেষকে উত্তেজিত করল। আজ যদি মাধবীলতা তাকে চিনিয়ে না দেয়, তাহলে সে কি ছেলেটিকে চিনতে পারবে? তার চোখ, মুখ, হাঁটা চলার ভঙ্গিতে কি অনিমেষ আছে? অনিমেষ মাধবীলতার মুখের দিকে তাকালো। ছুটন্ত ট্যাক্সির সিটে হেলান দিয়ে মাধবীলতা চোখ বন্ধ করে বসে আছে, কিন্তু চোখের পাতা দুটো ভিজে টস টস করছে। যে কোনো মুহূর্তে জলের ধারা গড়িয়ে পড়বে গালে। অনিমেষের খুব ইচ্ছে করছিল দু হাতে মাধবীলতাকে জড়িয়ে ধরে, কিন্তু ট্যাক্সির সিটের এই সামান্য দূরত্ব অতিক্রম করতে গিয়ে নিজের অক্ষমতা সম্পর্কে আর একবার সজাগ হলো সে। দু হাতে ভর করে শরীরটাকে হিঁচড়ে মাধবীলতার কাছে নিয়ে নিজের আবেগ প্রকাশ করা যায় না। নিজের কাছেই বড় দৃষ্টিকটু ঠেকে। শ্যামবাজার ছাড়িয়ে ট্যাক্সিটা আরজি কর হসপিটালের সামনে দিয়ে সোজা চলে এলো বেলগাছিয়ায়। মাধবীলতা ডান দিকের একটা রাস্তায় ড্রাইভারকে ঢুকতে বলল। এদিকে অনিমেষ কখনো আসেনি। সে জিজ্ঞাসা করল, এদিকটা চিনলে কি করে? আমার স্কুলের একজন টিচার এখানে থাকেন। তুমি কি তার সঙ্গেই আছো? না, তিনি এই মুখের বাড়িটায়, আমি ভেতরে। দেখতে দেখতে একটা বস্তি মতো এলাকায় এসে গেল। রাস্তা খুব সরু। নর্দমার জল উপরে এসে ডুবিয়ে দিয়েছে। অর্ধ উলঙ্গ ছেলে মেয়েরা রাস্তায় খেলছে। তাদের সামনে ট্যাক্সিটা এগোতে খুব অসুবিধে হচ্ছিল। একটা চায়ের দোকানের সামনে ট্যাক্সিটাকে দাঁড়াতে বলল মাধবীলতা। বোধ হয় এই গলিতে গাড়ি খুব কমই ঠোকে, কারণ ততক্ষণে একরাশ ছোট ছেলে মেয়ে জুটে গেছে গাড়ির সামনে পেছনে। ড্রাইভার সামনে চিৎকার করেও তাদের সরাতে পারছে না। ভাড়া মিটিয়ে মাধবীলতা দরজা খুলে অসহায়ের ভঙ্গিতে এপাশ ওপাশ তাকাতেই চায়ের দোকান থেকে কয়েকটি ছেলে নেমে এলো। অনিমেষ তাদের চেহারা দেখল। টিপিক্যাল মাস্তানদের চেহারা সব পাড়াতেই একই ধরনের হয়। সাদা কালো প্যান্টের ওপর চকরা বকরা শার্ট, মোটা বেল্ট, হাতে বালা। ভাঙাচোরা শীতল মুখগুলো মাধবীলতার সামনে এসে জিজ্ঞাসা করল, কি হয়েছে দিদি? মাধবীলতা বলল, একটু বিপদে পড়েছি, তাই তোমাদের দাদাকে নিয়ে এসেছি। উনি হাঁটতে পারেন না। হ্যাঁ হ্যাঁ, সেসব জানি। পুলিশের অত্যাচার তো। আপনি একদম চিন্তা করবেন না, আমরা দাদাকে নিয়ে যাচ্ছি। হই হই করে ছেলেগুলো বাচ্চাদের গাড়ির সামনে থেকে সরিয়ে দিল। তারপর এপাশের দরজা খুলে দুজন খুব সতর্ক ভঙ্গিতে অনিমেষকে গাড়ি থেকে বের করে নিল। মানুষের কাঁধে ওঠার অভিজ্ঞতা এইভাবে প্রথম। অনিমেষ অস্বস্তিতে মাথা নিচু করেছিল। ততক্ষণে বোধহয় চারধারে খবর হয়ে গেছে। পিল পিল করে বস্তি থেকে কাচ্চা বাচ্চা মেয়েরা বেরিয়ে এসে এই দৃশ্য দেখছে। মাধবীলতার পিছু পিছু ছেলে মেয়েরা অনিমেষকে নিয়ে এগোচ্ছিল। যেতে যেতে অনিমেষের কানে নকশাল শব্দটা বারবার প্রবেশ করছিল। এরা যে ওকে খুব বিস্ময়ের সঙ্গে দেখছে তা বোঝা যাচ্ছে। মাধবীলতাকেও হাঁটতে হাঁটতে অনেক প্রশ্নের জবাব দিতে হচ্ছে।
কবে ছাড়লো দিদি? এরকম হাঁটতে পারেন না? আহা, পুলিশ না পশু এইসব। অনিমেষ বুঝল মাধবীলতা এখানে বেশ পরিচিত এবং তার ইতিহাসের কিছুটা এই বস্তির মানুষ জানে। বড় গলি থেকে সরু গলিতে ঢুকলো মাধবীলতা। দুপাশে চাপা ঘরের সারি, তারপরই একটা দেওয়াল। সদর দরজার পর চিলতে উঠোন। উঠোনের চারধারে চারটে ঘর। একটা বন্ধ দরজা তালা খুলে মাধবীলতা ইঙ্গিত করতেই তাকে নিয়ে ভেতরে ঢুকে একটা তক্তপোষের ওপর বসিয়ে দিল। সামনের উঠোনের সমস্ত বস্তি যেন ভেঙে পড়েছে। সবাই মুখ ঢুকিয়ে অনিমেষকে দেখতে চায়। মাধবীলতা ততক্ষণে দুটো বালিশ অনিমেষের পেছনে এনে রেখেছে, যাতে সে আরাম করে বসতে পারে। মাস্তান ছেলেগুলো যেন একটা বিরাট কাজ করেছে এমন ভঙ্গিতে মাধবীলতাকে বলল, কোনো দরকার হলে বলবেন, আমরা সব সময় আছি। মাধবীলতা মুখে কিছু না বলে ঘাড় নেড়ে হাসল। একটি ছেলে অনিমেষকে জিজ্ঞাসা করল, দাদা, আপনি কিসে স্পেশালিস্ট, পেটো না পাইপ? অনিমেষ হেসে ফেলল, দুটোর একটাতেও না, আমি ওসব কিছুই জানি না। তা বললে শুনবো কেন? শুনেছি আপনি অনেক পুলিশের লাশ শুইয়ে দিয়েছেন। তা কি এমনি এমনি হয়? ঠিক, হ্যাঁ, পরে আপনার কাছ থেকে সব জেনে নেব। এখন চলি। ছেলেগুলো আর একটা উপকার করল। যাওয়ার আগে বাইরে সব ভিড় সরিয়ে বাড়ি খালি করে দিয়ে গেল। শুধু পাশে তিনটে ঘরের বউ বাচ্চারা কিছুক্ষণ উকিঝুঁকি মেরে কৌতূহল মেটানোর পর ঘরটায় শান্তি এলো। দরজা থেকে ফিরে মাধবীলতা বলল, এখানে সবাই সবাইকে এমন করে চেনে না, না চাইলেও এরকম অত্যাচার সহ্য করতে হয়। অনিমেষ বুঝতে পারছিল মাধবীলতা তাকে এই পরিবেশ সইয়ে দিতে চাইছে। এখানে আসার পর থেকে অনিমেষের চোখ সন্ধানে ছিল, কিন্তু তেমন কাউকে দেখতে পায়নি। অন্তত এই ঘরে যে ছেলেকে মাধবীলতা রেখে যায়নি, সেটা তালা খোলার পর থেকেই বোঝা গেল। খুবই সাধারণ ঘর। মেঝেটা সিমেন্টের, দেওয়ালও, কিন্তু ছাদ টিনের। এখনই বেশ গরম হচ্ছে। এই ঘরের ভাড়া কত অনুমান করা অসম্ভব। একটা তক্তপোষের ওপর পাতলা তোষক রঙিন চাদরে ঢাকা। সস্তার আলনায় কিছু শাড়ি আর বাচ্চাদের জামা প্যান্ট ঝুলছে। ও পাশে তক্তপোষের মাথার কাছে একটা কেরোসিন কাঠের টেবিলে কিছু চিঠিপত্র, বই ছাড়া অন্য কোনো আসবাব ঘরে নেই। ঘরের এক কোনায় কিছু হাঁড়ি কড়াই, কলাইয়ের থালা, চায়ের কাপ, ডিশ, কেটলি আর স্টোভ দেখে বোঝা যায় রান্না বান্না এখানেই সারতে হয় মাধবীলতাকে। মাধবীলতা বলল, আমাদের খেতে একটু দেরি হবে আজকে, এখনো তেল পাইনি। তেল? কেরোসিন? আমার তো স্টোভই ভরসা। মোড়ের দোকানে বলে রেখেছি, তেল না পেলে হোটেল থেকে খাবার আনাতে হবে। তাহলে তো মুশকিল। এইসব মুশকিল নিয়েই তো আমাকে থাকতে হবে। এখন অভ্যেস হয়ে গেছে। তুমি কখন বের হও স্কুলে? সকালে। রান্না করে দুজনে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি। দুজনে? ও স্কুলে যায়। ছুটির পরে 2 ঘন্টা যাতে স্কুলে বসে থাকতে পারে তার ব্যবস্থা করেছি। তার মধ্যে আমি চলে আসি। ও অবশ্য থাকতে চায় না, কি আর করা যাবে। তোমরা একা থাকো, এখানে কেউ কোনো প্রশ্ন তোলে না? না, সমাজের উঁচু তলায় যেমন মানুষ মানুষের ব্যক্তিগত ব্যাপার নিয়ে মাথা ঘামায় না, ঠিক এই নিচুতলার মানুষেরা তেমনি ঘোট পাকায় না। যত কিছু গোলমাল তা ওই মধ্যবিত্ত সমাজ নিয়ে। আমি এখানে বেশ আছি। ছেলের কোনো অসুবিধে হয় না? হয়, গালাগালি শুনছে দিনরাত, শিখছেও নিশ্চয়ই। আমি যেটুকু পারি সামলে রাখছি, কতদিন পারবো জানি না। বুঝলাম। কি বুঝলে? আমার কোনো ভূমিকা নেই। সেটা তোমার ইচ্ছে। তুমি যদি এখানে না থাকতে চাও, তাহলে আমার কি সাধ্য তোমাকে আটকে রাখি? আমি তোমাকে জোর করে এখানে নিয়ে এলাম, কারণ আমি চাই তোমার ছেলে তোমাকে একবার দেখুক।
তুমি যদি বলো ওর পিতৃত্বের কোনো দায়িত্ব তুমি নেবে না, আমি কি তোমাকে জোর করে করতে পারি? চা খাবে? না, যা তেল আছে তাতে 2 কাপ চা হয়ে যেত। ভালো লাগছে না। মাধবীলতা এগিয়ে এসে অনিমেষের সামনে বসল। তারপর খুব গাঢ় গলায় বলল, অনিমেষ, আমাদের আইনসম্মত বা সামাজিক বিয়ে হয়নি। তুমি সেগুলোকে মানো কিনা আমি জানি না, তবে যে মেয়ে এত বছর ধরে সন্তানকে বড় করেছে তার কাছে ওসবের কোনো মূল্য নেই। এখন আমি তুমি নতুন করে বিয়ে করতে পারবো না। তুমি ভেবে দেখো, আমি জোর করব না। কি ভাবতে বলছো? অনিমেষ হেসে ফেলল। হাসির কথা নয়, তুমি কি আমাকে স্ত্রী বলে মনে করো? এ প্রশ্ন কেন? আমি কি তোমাকে সেভাবে পরিচয় করাইনি? তাহলে আমার জন্য অপেক্ষা না করে তুমি ওদের সঙ্গে চলে গেলে কেন? আমি যে তোমার জন্য অপেক্ষা করে আছি, তুমি তা জানতে না? এই প্রথম অনিমেষ মাধবীলতাকে থরথর করে কেঁপে উঠতে দেখল। মাধবীলতার কাঁধে হাত রাখল সে। মাধবীলতা খাটের শেষ প্রান্তে এসে অনেক চেষ্টার পর নিজেকে সামলে নিল। অনিমেষ বলল, কোনোদিন তোমাকে কিছু দিতে পারিনি, শুধু 2 হাত ভরে তোমার কাছ থেকে নিয়েই চলেছি। এ যে আমার কি লজ্জা। মাধবীলতা মুখ তুলল, সেই মুখ যা কিনা শত পলের চেয়েও উজ্জ্বল। বলল, তুমি কিছুই বুঝতে পারছো না। আমি তো তোমার কাছে থেকে কিছুই চাইনি কোনো দিন। শুধু তোমার জন্য কিছু করতে পারলে মনে হয় আমার জন্যই করছি। এইটুকু থেকে আমাকে বঞ্চিত করবে কেন? অনিমেষ 2 হাতে মাধবীলতাকে জড়িয়ে ধরল। বোধহয় এইরকম মুহূর্ত মাধবীলতার জীবনে অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল। সে শিশুর মতো অনিমেষের বুকে মুখ রাখল। ওরা অনেকক্ষণ কোনো কথা বলল না। পেছনের দরজা হাট করে খোলা, এই খেয়াল এখন নেই। অনিমেষ গাঢ় গলায় বলল, লতা, আমাকে ক্ষমা করো। সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসল মাধবীলতা। তারপর অনিমেষের চোখে ভেজা চোখ রেখে বলল, ছি, আমাকে তুমি এভাবে ছোট করো না। তারপর একটু সজাগ হয়ে বলল, দেখেছো কাণ্ড, দরজাটা খোলা রয়েছে সে কথা মনেই নেই। তুমি বসো, আমি খাওয়ার ব্যবস্থা করছি। অনিমেষ বলল, আমার খিদে নেই। মাধবীলতা হাসল, আমার আছে। আর তিনি তো এখনই 1 পেট খিদে নিয়ে আসছেন। তুমি বসো, আমি এক্ষুনি আসছি। অনিমেষ জিজ্ঞাসা করল, সে কোথায়? স্কুলে, আজ হাফ ছুটি। আসবার সময় আমি নিয়ে আসব। তুমি ততক্ষণ একটু জিরিয়ে নাও। ঠিক আছে। আচ্ছা, তুমি ক্লাস নিয়ে চলতে পারবে কিনা জানো? না। তাহলে একটা হুইল চেয়ার কিনতে হয়। তার অনেক খরচ, তোমাকে ওসব ভাবতে হবে না। আমার যা করে হোক চলে যাবে। শুধু ভাবছি একা এমনভাবে বসে বসে সারা দিন রাত কি করব। একা কেন, আমি আছি, আমরা আছি। তুমি কিন্তু এখনো মেনে নিতে পারছো না। না, তা নয়, এ ব্যাপারটা তুমি ঠিক বুঝবে না। মাধবীলতা ধীরে ধীরে খাটের এপাশে চলে এলো। তারপর অনিমেষের চুলে হাত রেখে আঙ্গুল দিয়ে বিলি কাটতে কাটতে বলল, হয়তো আমি অনেক কিছু বুঝি না, কিন্তু এটুকু অন্তত বুঝি, আমাকে যা করতে হবে আমি শেষ রক্তবিন্দু দিয়ে করব। যে জানবে সে জানবে, আমি কিন্তু কাউকে জানাতে যাব না। কি কথার কি জবাব হলো? একটু ভাবো, তাহলে জবাবটাকে খুঁজে পাবে। না, আর দেরি করা চলবে না। আমি এক্ষুনি ঘুরে আসছি, কেমন? লতা, তুমি এরকম পরিশ্রম করছো। এই পরিশ্রমের একটা আনন্দ আছে। এবার আমি চলি, সেই আনন্দটা তুমিও বুঝবে না। দরজা ভেজিয়ে দিয়ে মাধবীলতা ব্যাগ আর টিন নিয়ে বেরিয়ে গেল। অনিমেষ বালিশটাতে সামান্য চিত হয়ে শুয়ে পড়ল। আহ, কি আরাম! অনেকক্ষণ চোখ বুজে পড়ে রইল সে। বস্তিতে নানা রকমের চিৎকার উঠেছে। এই ঘরে ঢোকার পর থেকে বোঝা গেছে এখানে এক মুহূর্ত কেউ চুপচাপ কাটাতে পারে না। মাধবীলতার পক্ষে নিশ্চয়ই প্রথম প্রথম খুব কষ্ট হয়েছিল। আশেপাশের মানুষ এই ঘর
কোনোটাই ওর রুচির সঙ্গে মানানসই নয়, অথচ কি চমৎকার মানিয়ে আছে ও। স্বর্গ ছেড়া কিংবা জলপাইগুড়িতে থাকতে অনিমেষ স্বপ্নেও ভাবেনি তার স্ত্রী এবং ছেলে বস্তির এই পরিবেশে দিন কাটাবে। ঘুম আসছিল না। মিনিট 10 বাদে অনিমেষ দুহাতে ভর দিয়ে উঠে বসল। দুটো পাকে সযত্নে সামনের দিকে ছড়িয়ে রাখল সে। যত দিন যাচ্ছে তত লিকলিকে হয়ে যাচ্ছে ওগুলো। চিমটি কাটলে লাগে, কিন্তু নিজের ইচ্ছে মতো ওগুলো নাড়ানো যায় না। কাতর চোখে কিছুক্ষণ নিজের দুটো পার দিকে চেয়ে দেখল অনিমেষ। তারপর হঠাৎ সচেতন হতেই ঘরের চারপাশে নজর বোলালো। খাটের পাশে মেঝেতে যেটা রয়েছে সেটা একটা বেড প্যান, তা বুঝতে অসুবিধা হবার কথা নয়। মাধবীলতা আগে থেকে সেটা আনিয়ে রেখেছে। ঠোঁট কামড়ালো অনিমেষ। টেবিলের ওপর কোনো ছবি নেই, শুধু বইপত্র আর চিঠি। অনিমেষ একটা খাম তুলে ধরল। খামের ওপর নাম লেখা, মাধবীলতা মিত্র। নামটার দিকে কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকলো অনিমেষ। তাকিয়ে থাকতে থাকতে একটা মেয়ের মুখ ফুটে উঠল চোখের সামনে। যে মেয়ে এই পৃথিবীর কাউকে কেয়ার করে না, অথচ একটু উদ্ধত নয়। যে অকারণে কোনো বাধার কাছে মাথা নোয়ায় না, অথচ একটুও দাম্ভিক নয়। সেই মেয়ে একটা সুখের পরিমণ্ডল ছেড়ে শুধু ভালোবাসার জন্য একা একা লড়ে গেল, কখনো কোনো আপোষ করল না। শান্তিনিকেতনের সেই রাতের ঘটনা অনিমেষের মনে কিছুটা গ্লানি ছিটালেও তা স্পর্শ করেনি এই মেয়েকে। পরম যত্নে সেই রাতটাকে সে অক্ষত রেখেছে। এই কলকাতায় একা একটা অল্প বয়সী মেয়ে সেই রাতের ফসল 10 মাস শরীরে ধরে নানান প্রতিকূলতার সঙ্গে লড়াই করেছে আইনের কোনো অধিকার ছাড়াই, কোনো প্রত্যাশা মনে না রেখেই। এটা এমন এক ধরনের লড়াই যা নিজেকে পরিশুদ্ধ করে। কোনো রকম ব্যাকরণ না মেনে এইভাবে লড়াই করে যাওয়া বোধহয় রাজনীতিতে সম্ভব নয়, কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে বিপ্লব বলা যাবে না কেন? মাধবীলতা কারু কাছে সফলতা ভিক্ষে করেনি, সাফল্য সে আদায় করে নিয়েছে। সেটা পেয়েছে বলেই সে নামের পাশে মিত্র লিখতে পারে। অনিমেষ তার পাশে থাকুক, এই মানসিকতা কিছুতেই পাল্টাবে না। আলনায় ছোট ছোট জামা প্যান্ট ঝুলছে, নিচে একটা রাবারের সস্তা হাওয়াই চটি। অনিমেষের সেদিকে তাকিয়ে মনে পড়ল মাধবীলতাকে ওর নাম জিজ্ঞাসা করা হয়নি। কি নাম রেখেছে মাধবীলতা? সে টেবিলের ওপর আর একবার খোঁজ করল। না, কোনো শিশুর বইপত্র নেই, যা আছে সবই মাধবীলতার। ছেলেটার বই তাহলে কোথায় রাখে? ঘরে তো আর কোনো রাখার জায়গা নেই। এই ঘরে একা বসে অনিমেষের উপকারে এলো। এলোমেলো ভাবনাগুলো, চিন্তাগুলো একসময় গুটিয়ে গিয়ে সে কিছুটা সুস্থ হতে পারল। সে আত্মহত্যা করতে পারবে না, পৃথিবীতে তাকে বেঁচে থাকতে হবে। অনেকদিন আগে সে একটা রাশিয়ান গল্প পড়েছিল। মরুভূমির মধ্যে একটা পাহাড়ে বছরে একবার বৃষ্টি হতো কিনা সন্দেহ। সেখানে জমি পাথুরে, কোথাও সবুজের চিহ্ন নেই। বাতাস সারাদিনই তেতে থাকতো, শুধু শেষ রাতে শীতল ছোঁয়া লাগতো তাতে। জলের চিহ্ন নেই কয়েকশো মাইলের মধ্যে। পাখি তো দূরের কথা, হায়েনারাও এই পাহাড়ের ত্রিসীমানায় ঘেঁষত না। এরকম একটা জায়গায় একদিন একটা বীজ এসে পড়ল পাথরের খাঁজে। পাথরের আড়াল বলে বোধহয়। হাওয়ার দাপটে সেই বীজটা উড়ে গেল না। কোথা থেকে এলো কে জানে। হয় কোনো পথিক ফেলে গেছে, না হয় ঝোড়ো বাতাসে উড়িয়ে এনেছে। বীজটার গায়ে ভোরের ঠান্ডা হাওয়া লাগতেই তার শরীর টান টান হয়ে এলো। তার তলায় মাটি নেই, কিন্তু ধুলো রয়েছে। দেখা গেল সেই ভোরের বাতাস থেকে সে নিঃশ্বাস এবং আহার খুঁজে নিয়ে একটু একটু করে মুখ তুলেছে। সারাদিনের রোদ ও গরম হাওয়া যতই তাকে পুড়িয়ে মারতে চায়, সে তত ভোরের ঠান্ডা বাতাসকে জড়িয়ে ধরে। এইরকম লড়াই চলল কিছুদিন। বীজ থেকে ছোট্ট গাছ হলো। পাথরটার আড়ালে আড়ালে সে বড় হলো।
সূর্য আর গরম হাওয়া ঠিক করলো, আর একটু বড় হলেই ওটাকে পাথরের আড়াল থেকে বেরিয়ে আসতে হবে, তখন ওরা জ্বালিয়ে দেবে। কিন্তু যেই গাছটা মুখ তুলল, দেখা গেল সেটা পাতা আর ডাল নয়, সূর্যের মুখ চাওয়া ফুল। ছোট্ট সুন্দর, সূর্যের স্পর্শ পেয়ে সুন্দরতর হলো। এই ঊষর মরুভূমিতে সে একদিন মৌমাছি ডেকে আনলো। অনিমেষের মনে হলো তাকেও এমনিভাবে লড়তে হবে। এই ঘরে বসে সে নিঃশব্দে লড়াই করে যেতে পারে, শুধু সেই লড়াইয়ের জন্য তাকে মনে মনে প্রস্তুত হতে হবে, আর ভেঙে পড়া নয়। জীবনটা বড় ছোট, বাকি দিনগুলো সুন্দরভাবে খরচ করা দরকার। খুব ছোটবেলা থেকেই যে দিনের কথা তার জ্ঞানে আছে, সেদিন থেকে সে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। ভালো এবং মন্দ দুটোই একসঙ্গে চিন্তায় ঝাঁপিয়ে পড়ে। এই ব্যাপারটা মাধবীলতার মধ্যে একদম নেই। মাধবীলতা যদি কারুর সাহায্য ছাড়াই একা একা লড়াই করে যেতে পারে, তাহলে সে কেন পারবে না? পঙ্গুও তো পাহাড় পার হয়। একটু একটু করে নিজেদের ভুলগুলো ত্রুটিগুলো নিয়ে চিন্তা করা দরকার। আজকের এই হেরে যাওয়া থেকে যে অভিজ্ঞতা হলো, তাকে কাজে লাগানো দরকার। ব্রিটিশদের বিরুদ্ধে এই দেশে কখনোই সর্বাত্মক বিপ্লব হয়নি। স্বাধীনতার পর থেকে এই প্রথম একটা চেষ্টা হয়েছিল। কয়েকটা ভুল পা হেঁটে এলেও হাঁটা তো হয়েছিল। এরপরে যারা হাঁটবে তারা সেই ভুলটা করবে না। জেলখানা থেকে বেরিয়ে দলের কারোর সঙ্গে দেখা করার কথা তার মাথায় আসেনি। নিজে থেকেও কেউ যোগাযোগ করেনি। অনিমেষ ঠিক জানে না তাদের দলের ছেলেরা এখনো সক্রিয় কিনা, গোপনে কেউ আবার আগুন জ্বালাবার কথা ভাবছে কিনা। কিন্তু যারাই সেই ভাবনা চিন্তা করুক, তাদের আগে মাটিতে পা রাখতে হবে। সে এসেছে। দরজায় শব্দ হতেই চোখ খুলল অনিমেষ। মাধবীলতা ফিরেছে, হাতে কেরোসিনের টিন, কাঁধে বাজারের ব্যাগ আর মুখ পেছনের দিকে ঘোরানো। খুব সহজ গলায় ডাকল, ওদিকে যেও না, ঘরে এসো। দরজাটা হাট করে খুলে দিল সে। বাইরে ঝকঝকে রোদ্দুর। অনিমেষ দু হাতে ভর দিয়ে শরীরটাকে কোনো রকমে সোজা করল, তারপর সতৃষ্ণ চোখে বাইরের দিকে তাকালো। মাধবীলতা এখনো দরজা থেকে সরেনি। তার চোখ অনিমেষের ওপর স্থির। কয়েক মুহূর্ত বাদে অনিমেষ ওকে দেখতে পেল। দেখে চমকে উঠল। অনিমেষের বুকের মধ্যে এখন একটা হিরোশিমা দুলছে। চারপাশ ভেঙে চুরে গলে জ্বলে অন্ধকার হয়ে গেল আচমকা। তারপর ক্রমশ ধোঁয়া সরে গেলে সেই স্বর্গছেড়া চা বাগানের বুক শান্ত করে বয়ে যাওয়া আঙ্গোরা ভাসা নদীর ওপর উপুর হয়ে থাকা শিশু কিংবা বালকটি সামনে এসে দাঁড়ালো। অপার বিস্ময় নিয়ে যে লাল চিংড়ি মাছেদের খেলা করতে দেখত, সেই অবিকল চোখ, সেই মুখ, এমনকি তাকানোর ভঙ্গিটাও একই রকম। অনিমেষের মনে হলো অনেক অনেক বছর আগে সে তখনকার তাকে দু চোখে ভরে দেখেছে। সেই বালক বলছে, কেমন আছে অনিমেষ? এই মধ্যবয়স জবাব দিচ্ছে, ভালো না, একদম ভালো না। তোমার তো এমন হবার কথা ছিল না। আমি যখন তুমি ছিলাম তখন ছিল না। তোমাকে দেখে আমার কষ্ট হচ্ছে। তুমি যখন তুমি ছিলে তখন সত্যি ভালো ছিলাম। আমার শরীরটা তোমার মতো হয়ে গেল? না, কখনো নয়। মাধবীলতার গলা শোনা যেতেই সবকিছু মিলিয়ে গেল আচমকা। দরজার ফ্রেমের ছবির মতো এখনো মাধবীলতা এবং সে। মাধবীলতা বলল, অমন করে কি দেখছো? ঘুমিয়ে পড়েছিলে? অনিমেষ মাথা নাড়ল, তারপর হাসবার চেষ্টা করল। এসো। ডাকটা যার উদ্দেশ্যে, সে তখন তার মার গা ঘেঁষে দাঁড়িয়ে দুটো বড় বড় চোখ মেলে তার দিকে তাকিয়ে আছে। পায়ে ময়লা সাদা মোজা জুতো, প্যান্ট শার্টের ওপর দীনতার ছাপ, পিঠে বই ভর্তি স্কুলের ব্যাগ। মাধবীলতা বলল, ডাকছেন, যাও। একটু দ্বিধা কাটতে সময় লাগলো। তারপর মাধবীলতার আড়াল ছেড়ে
সে ছোট ছোট পা ফেলে খাটের দিকে এগিয়ে এলো, এসে কিছুটা দূরে দাঁড়িয়ে পড়ল। অনিমেষ দেখল ওর চোখ এখন তার পায়ের দিকে। চোখ কুঁচকে যাচ্ছে, ঠোঁটের কোণে ভাঁজ। সহজ হবার চেষ্টায় অনিমেষ জিজ্ঞাসা করল, বলো তো আমি কে? সে চোখ তুলল, তুলে আবার পায়ের ওপর নজর রাখল। তুমি হাঁটতে পারো না? অনিমেষ এই এক চিলতে দৃষ্টিতে বুঝে নিল মাধবীলতা ওর কাছে কিছু গোপন রাখেনি। তার গলা ভারী হয়ে গেল। না। পুলিশ করে দিয়েছে? হ্যাঁ। কেন? বুকের ঝড়টাকে কোনো রকম শান্ত করেছিল অনিমেষ। দুহাত বাড়িয়ে বলল, অত দূর থেকে কি গল্প করা যায়? আমি তো তোমার কাছে যেতে পারবো না, তুমি আমার কাছে এসো। মাধবীলতার শরীরটা কাছে চলে এলো, ছেলেকে সঙ্গে নিয়ে এগিয়ে দিল দুহাতের আলিঙ্গনে। এখন অনিমেষের দুহাতে একতাল নরম কাদা, যা নিয়ে ইচ্ছে মতন মূর্তি করা যায়। শেষ হলো সমরেশ মজুমদারের লেখা কালবেলা উপন্যাসের শেষ পর্ব। আজকের এই উপন্যাস পাঠ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আজকে তো কালবেলা উপন্যাসের শেষ হয়ে গেল, এরপরে আশা করছি সমরেশ মজুমদারের নতুন একটি উপন্যাস নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসব। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি এরপরে নতুন কোনো গল্প বা উপন্যাস নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসব। ততদিনের জন্য সবাইকে টাটা।